আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না, তারপরে কিন্তু আমি চোর সাজবো না। আমার পাসবুক চেকবুক সব ওদের কাছে, হাজারবার চাওয়া সত্ত্বেও আমার মনে হয় না মানুষ এখানে বিশ্বাসঘাতকতা করেছে। অনেক রকম প্রবলেম ছিল, তো সেই জন্য হয়তো অনেকেই কোঅপারেট করেনি, যেটা সেই হিসেবে বলছি যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রচন্ড। রাজমাতা বা রাজবধূ, মানে আমি ঠিক জানি না উনি রাজবাড়ির সঙ্গে ওনার কি সম্পর্ক, তারপরেও আমি বলছি উনি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন যেদিনকে ওনার নাম ঘোষণা হয় তার 3-4 দিন আগে। এখন কথা হচ্ছে যে এটা ওনার ব্যক্তি স্টেটমেন্ট হতে পারে, ব্যক্তি স্টেটমেন্ট, তার দায়ভার দল নেবে না। যতক্ষণ না আমাদের স্কুটিনি শুরু হচ্ছে ততক্ষণ ওনার ব্যক্তি স্টেটমেন্ট। কারণ একটা মানুষ, তিনি জয়েন করে টিকিট পেয়েছিলেন এবং তিনি মনে করেছিলেন যে জিতে যাবেন, তারপর তিনি জিততে পারলেন না, তার সমস্ত রাগটা ক্ষোভটা দলের অভ্যন্তরে এসে পৌঁছলো, দল জিততে দিল না, এইরকম সমস্ত কথাবার্তা। এটা রাগের থেকে ক্ষোভের উদ্গীরণ, কিন্তু এটা ব্যক্তি স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট দলের স্টেটমেন্ট নয়। ফলে দল যখন স্কুটিনি করবেন, দলের রাজ্যের সভাপতি এবং সংগঠন মন্ত্রী তাদের দুজনের তত্ত্বাবধানে প্রত্যেকটা জেলা ধরে স্কুটিনি হবে এবং তখন আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে যেখানে যেখানে আমরা জিততে পারলাম না অথচ জেতার পূর্ণ সুযোগ ছিল, সেখানে সেখানে আমরা কি কি সে কারণ যাতে আমরা জিততে পারলাম না। এটা এখনই বলাটা একদম একটা আবেগের বশে বলে ফেলা হবে, যে বলাটা আমরা যারা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সৈনিক আমরা এই সমস্ত কথা বলবো না। দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল সহ এরকম অনেক নেত্রী বা নেতারা রয়েছেন, তারা কিন্তু একটু হলেও কষ্টে আছেন। তারা বারবার একটা কথাই বলছেন যে তাদেরকে তাদের কেন্দ্র দেওয়া হয়নি, এবং দিলীপ ঘোষ এমনও বলেছেন যে তিনি আগে থেকেই জানতেন যে 1-1.5 মাসে নতুন কেন্দ্র থেকে জয়লাভ করা নাকি একটু কষ্টকর। তো কোনোভাবে কি এই কারণে ভোটটা পেল না বিজেপি? দেখুন, আমি একটা কথা বলি, দিলীপ দারকে শ্রদ্ধা রেখেই বলছি, দিলীপ দার লড়াকু নেতা ভারতীয় জনতা পার্টির একটা ভরসা ছিল দিলীপ দা যেখানে দাঁড়াবেন দিলীপ দা সেখানেই জিতবেন। এখন একজন ব্যক্তি যখন কোনো কেন্দ্রে তাকে নিয়ে চর্চা হয় তখন সেটা হয় একটা অ্যাসেসমেন্ট, মানে ব্যক্তির অ্যাসেসমেন্টও তো থাকে। ধরুন আমি কোথাও দাঁড়ালে আমি সেখানে জিতবো কিংবা জিততে পারবো না, তাহলে আমার ব্যক্তি অ্যাসেসমেন্ট তো একটা থাকবে। সেই অ্যাসেসমেন্টের জায়গাতে হয়তো কোথাও কোনো ভুলভ্রান্তি ছিল। এখন আমরা তো এরকমটা কিছু শুনিনি যে দিলীপ দা মুখ ফুটে বলেছেন যে না আমি যদি মেদিনীপুর না দেয়া হয় আমি কিন্তু দাঁড়াবো না, তেমন কথা দিলীপ দা বলেছেন কিনা আমার কাছে অন্তত সে খবর নেই। এবার পার্টি তো ভাবতেই পারে যে দিলীপ দার মতন একজন লড়াকু নেতা, দিলীপ দার মতন একজন যে মানুষ বিধায়ক ছিলেন, সাংসদ হয়েছিলেন, 2টো টার্ম প্রেসিডেন্ট ছিলেন পার্টির, ফলে তার কাছে তো প্রত্যেকটা লোকসভাই তার কাছে তালুর মতন। যিনি পার্টির প্রেসিডেন্ট ছিলেন 2টো টার্ম, তার কাছে তো হাতের তালুর মতন চেনা, সেখানকার ভালোটাও চেনা, খারাপটাও চেনা, সমস্যাটাও চেনা। সুতরাং সেটা দিলীপ দাই তো বেস্ট পার্সন, যে যেখানে যেখানে দিলীপ দাকে দাঁড় করানো হবে দিলীপ দা সেখানে জিতবেন, এমনটাই ভাবা। এখন দিলীপ দাকে কিন্তু আমি এটা বলতে আমি অন্তত শুনিনি যে না আমি কিন্তু মেদিনীপুর না দিলে আমি জিততে পারবো না। তো এই যে অ্যাসেসমেন্ট, নিজের অ্যাসেসমেন্ট কোথাও গিয়ে তো কাজে লাগে, রাজনৈতিক কার্যক্ষেত্রে লাগে। ফলে আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন, নিশ্চয়ই ভাববেন। তবে ব্যক্তি মানুষ, আমি আবারও বললাম, কেউ জিততে পারেননি, কেউ কম ভোটে জিতেছেন, কেউ খুব লড়াই করে জিতেছেন, তখন তাদের ভেতরে একটা ক্ষোভ, একটা জ্বালা পোড়া তৈরি হয়। তার থেকে বলা কথাটা কিন্তু পার্টির কথা নয়, পার্টির স্টেটমেন্ট হতে পারে না, এটা ব্যক্তির স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টটা কিন্তু সময়ের অনুসারে যখন তার এই আস্তে ধীরে এই ক্ষোভটা কিছুটা মেটে, কিছুটা এই জ্বালা পোড়াটা কমে, তখন আস্তে আস্তে স্টেটমেন্টটা বদলে যাবে, আমার তাই ধারণা। শেষ প্রশ্নে যাব যে দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলির কাছে হারলেন এবং তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে বকা খাচ্ছেন, এবং তিনি বড় ফেসবুকে লিখেছেন এবং সেখানে বলেছেন যে 83 কেজি ওজন থেকে 77 কেজি ওজনে এসে নেমেছেন। কি বলবেন বলুন তো, যে এরকম? না, আসলে ও বুঝতে পারেনি, ওকে তমলুকটা দেয়াই হয়েছিল ওকে মুরগি করবার জন্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকমই মানুষ। আরে কি আশ্চর্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম, যে কাজের বেলায় কাজ ফুরালেই পাজি। যতদিন ধরে দেবাংশুকে ওনার দরকার ছিল উনি ব্যবহার করে নিয়েছেন, তারপরে যখন দেবাংশুর ঘ্যান কারণ 21-এ টিকিট পায়নি দেবাংশু, এবার এরা তো আর আমাদের মতন আমরা যেরকম দেশের হিতে দল করি, ফলে আমরা
টিকিট পেলাম না, 21-এ টিকিট পেলাম না, তার জন্য না দলের কাছে এসে ঘ্যান ঘ্যান করবো, না দলের কাছে এসে এমন কোনো ম্যান্ডেট দিয়ে দেবো যে না এরকম করলে কিন্তু চলে যাবো, এই করে দেবো, এরকম না। ফলে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা এগুলো বুঝতে পারি না। ফলে এদের তো পেতে হবে, নিতে হবে, জায়গা পেতে হবে, টিকিট পেতে হবে, এবং না পেলে পরে তখন এই পরিস্থিতিতে দাঁড়াতে হবে, এরকমই এদের সিস্টেম। তো ও বুঝতেই পারেনি ওকে দেয়াই হয়েছিল হারার জন্যে। মানে ওকে কি করে মানে দল থেকে সরাবে কি করে, তার কারণ ওর তো ঘ্যানঘ্যানানি শেষ হয় না। ওকে তো আমরা পাপোশ বলি, অ্যাকচুয়ালি ওকে তো পাপোশ নেতা। নিশ্চয়ই সবার মনে আছে ও কি বলেছিল, রাজীব ব্যানার্জি যদি আবার দলে আসে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টপকায় তাহলে কিন্তু আমি পাপোশের মতন হয়ে যাব, আমি বলবো আমাকে সবাই মারাও। তো তো পাপোশ নেতা, তো পাপোশ নেতা কি বলবো, পাপোশ নেতা বয়স কম, বাচ্চা মানুষ, ছোট ভাইয়ের মতন এরা, এদের কি বলবো, এদের রাজনৈতিক যদি বোধ বুদ্ধি থাকে তাহলে ও প্রথমেই বলা উচিত ছিল না বাবা, যেখানে দাঁড়াচ্ছেন প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, সেখানে আমি কেন, মানে আমাকে কিসের জন্য, তার থেকে আমি উইথড্র করে নিই, মান সম্মানটা বাঁচতো। এখন তার 83 কেজি ওজনটা গিয়ে 77-এ নেমেতে দাঁড়িয়ে কি করবে? তৃণমূল তাহলে একটা কাজ করুক, তৃণমূল একটুখানি ওনাকে আলাদা কোনো এমন কোনো রেস্টে পাঠাক যেখানে একটু সেদ্ধ ভাত, ঘি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খা বাবা, বাড়িয়ে ওজনটা আবার ফেরা, তারপরে না হয় আবার তোরা তখন দেখা যাবে পরে, যখন হাতে 2 বছরে ওজনটা আগে বাড়িয়ে নে, ওজনটা বাড়িয়ে নিয়ে তারপরে আবার ওই মা বলছিস কি জেঠিমা বলছিস পিসিমা বলছিস যার যার কাছে আছে তার কাছে গিয়ে আবার ঘ্যান ঘ্যান কর, দেখ আবার কি হয় না হয়। কিন্তু এদের নিয়ে না রাজনৈতিক কথা বলে সময় নষ্ট করা। জো জিতা বই সিকান্দার, এটা সর্বরিদি এক্ষুনি বললেন। তো যতই বঙ্গ বিজেপি পশ্চিমবাংলায় পিছিয়ে থাকুক, কিন্তু এনডিএ সরকার কিন্তু ভারতের মাথায় রয়েছেন। তো ফলে বঙ্গ বিজেপির কিন্তু এখনো পর্যন্ত নিজস্ব আত্মবিশ্বাস এখনো তুঙ্গে বলা চলে। দেখা যাক বিধানসভা ভোট সামনে এবং সেখানে ফলাফল কি হয়। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।